ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে দিব আজকের সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদ যাবেন মমতা, এতদিন না যাওয়ার কি কারণ জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। সাম্প্রদায়িক হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, ওয়াকফ অশান্তির আবহে বিস্ফোরক মিঠুন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত আর কদিনেই জল্পনা রইল সুকান্তর পথ নিয়ে। ক্ষতিপূরণ দিয়ে পাপস্থলন মমতার, যোগীর পায়েরও যোগ্য নন। মুর্শিদাবাদ নিয়ে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। খারাপ খবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ বিচারকের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মুর্শিদাবাদে হিংসার 7 দিন পার। এবার মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বড় কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে দিনক্ষণ নির্দিষ্ট করে জানাননি মমতা। বুধবারের পর বৃহস্পতিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতার। বিএসএফ কেও ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘর ছাড়াদের অভাব অভিযোগ শুনে মুর্শিদাবাদেও সশরীরে হাজির হতে পারেন রাজ্যপাল। যদিও এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন, এখন স্থানীয় ছাড়া কেউ না চায়, মানুষকে আস্থা ফেরানোটাই এখনের কাজ। রাজ্যপালকে আবেদন করব, কিছুদিনের অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন ঘর ছাড়াদের দেখতে চাননি সে নিয়ে তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। এদিন মমতার অবশ্য দাবি, ওখানে আগে মানুষের আস্থা ফিরুক। আমি যাচ্ছি না কেন, আমিও যাব, ঠিক সময়ে যাব। মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেতে বলুন, ত্রিপুরায় বলুন যেতে, অসমে যেতে বলুন, ওখানে যাচ্ছে না কেন? এরপরে নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, আগে বিএসএফ এর এখতিয়ার সীমান্ত থেকে 5 কিলোমিটার পর্যন্ত ছিল, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এসে তা 50 কিলোমিটার করে দিয়েছে। আমাদের লোকেদের সঙ্গে আমরাই দেখা করতে যেতে পারবো না? আগে পুলিশ সব রিপোর্ট রাখতো, কে আসছে, কিভাবে আসছে। এই হোম মিনিস্টার আমাদের আধিকারিককে রাখার অনুমতি তুলে নিয়েছে, আমাদের আধিকারিকদের সঙ্গে ডেটা শেয়ারিং প্রসেস থামিয়ে দিয়েছে। রেলকেও নিশানা করে মমতা বলেন, রেল রেগুলার যাতায়াত করছে, আরপিএফ আছে, জিআরপিএফ আছে, গরু দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ, তাহলে আমাদের জড়াচ্ছেন কেন? শুধু আমাদের নামে মিথ্যে কথা বলেন। দাঙ্গা তৈরি হয় কিছু ক্রিমিনালদের দিয়ে। আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়, ভালো সেজে ভান করার নেতাদের তো অভাব নেই। এ সময় মাছ ধরতে বেরিয়ে পড়ে। মমতা আরো বলেন, কোন কোন রাজনৈতিক নেতা বা নেত্রী মাছ ধরতে বেরিয়ে আসে, আগে বিচার কি বলছে দেখুন। এখন মিছিল মিটিং করার সময় নয়। অনেকে এজেন্সির তৎপরতায় খেলা ধরতে পারে না, গোটাটাই এজেন্সিকে দিয়ে করানো হয়। যিনি করান তার নাম কালী বলে দিয়েছি। আসছি পরবর্তী সংবাদে। সংসদীয় ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এবার সেই হিংসা অশান্তির আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতাকে আক্রমণ করেন তিনি। ভারত জুড়ে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হতে প্রতিবাদের ঝড় উঠেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় এই আইন কার্যকর হবে না। এই নিয়ে ব্যঙ্গের সুর মিঠুন প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি এদেশের সংবিধানের ঊর্ধ্বে? ওনাকে এই অধিকার কে দিয়েছে? সংশ্লিষ্ট সাক্ষাৎকারে প্রবীণ বিজেপি নেতা দাবি করেন, বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, রাজ্যের সাম্প্রদায়িক হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন, বিজেপি নয়। সম্প্রদায়কে বিভক্ত করার জন্য তারা কাজ করছেন। এখন বাঙালি হিন্দুরা গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন, তাদের কি দোষ? বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ কাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে তোপ দাগেন। এই নিয়ে বিএসএফ, বিজেপি ও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সুর চড়ান তিনি। মমতার অভিযোগ, ওপার বাংলা থেকে দুষ্কৃতীদের প্রবেশে নাকি সাহায্য করেছিল সীমান্ত রক্ষা বাহিনী। এই নিয়ে পাল্টা দিয়েছেন মিঠুন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বিজেপি নেতা তথা এই অভিনেতা। তার দাবি, ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন মমতা। একই সঙ্গে তার প্রশ্ন, এদেশের সংসদে পাশ হওয়া আইন কার্যকর না করতে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছেন? তিনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী, ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে নন। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তার দাবি, বাংলায় এখন হিন্দু সম্প্রদায় একজোট হচ্ছে। সেই সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে বলেন, তাদের এখন কিছুই বাঁচাতে পারবে না, হিন্দুরা তাদের খেলা বুঝে গিয়েছে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে চাকরি বাতিল, ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ সহ নানান ইস্যুতে সরগরম বাংলা। ইতিমধ্যেই এই নিয়ে শাসক দলকে মুহুর্মুহু আক্রমণ করছে বিরোধীরা। এবার যেমন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন মিঠুন চক্রবর্তী, ওয়াকফ অশান্তির আবহে মমতাকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি নেতা।
আসছি পরবর্তী সংবাদে। নাড্ডার উত্তরসূরিকে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম বাছাই করতে শুরু হলো চূড়ান্ত তৎপরতা। আগামী 20 এপ্রিল থেকে শুরু হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া। সূত্রের খবর, চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম। এর আগে পশ্চিমবঙ্গের সভাপতির নাম চূড়ান্ত হবে কিনা তা নিয়ে জিয়েই রইল জল্পনা। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে কেন্দ্রের পাশাপাশি আরো প্রায় 7টি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিনা তা এখনো চূড়ান্ত নয়। আপাতত 15টি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। গত মঙ্গলবার রাতে প্রায় 3 ঘন্টা জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এরপরে বুধবার অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক BL সন্তোষ দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পরে জেপি নাড্ডার সঙ্গে ফের আলাদাভাবে বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের খবর, রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরে সর্বভারতীয় সভাপতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রসঙ্গত, বিজেপিতে এক ব্যক্তি এক পদের নিয়ম, কোনো ব্যক্তি একসঙ্গে 2টি পদে থাকতে পারবে না। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয় জেপি নাড্ডাকে। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে তাকে। তার পরবর্তী কে সভাপতি হবে এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। একইভাবে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় মন্ত্রী পদ পেয়েছেন। তার জায়গাতেও অন্য কাউকে সভাপতি করা হবে। তবে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে হবে সে সম্পর্কে ধোঁয়াশা এখনো কাটেনি। আসছি পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদে হিংসায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ক্ষতিপূরণ নিয়ে মমতা পাপ ঢাকতে চাইছেন বলে কটাক্ষ দিলীপের। একই সঙ্গে অমিত শাহ ও যোগীকে মমতার আক্রমণ নিয়েও মুখ খুলেন দিলীপ। শামশেরগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে বাবা ও ছেলেকে। নিহত হর গোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের পরিবার ইতিমধ্যে জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ নেবে না, বরং খুনিদের শাস্তির দাবি করেছে পরিবার। এ নিয়ে মমতার দিলীপের কটাক্ষ, ঘটনা ঘটতেই থাকবে আর সরকার 10 লক্ষ টাকা দিয়ে ধামাচাপা দেবে এটা হতে পারে না। সমস্যার শিকড়ে গিয়ে সমাধান করতে হবে। 10 লক্ষ টাকা দিয়ে উনি পাপস্থলন করতে চাইছেন। বুধবার নেতাজি ইন্ডোর ইমাম মুয়াজ্জিমদের নিয়ে সভা থেকে অমিত শাহকে বেঞ্জির আক্রমণ শানানো মমতা স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন উনি, সব এজেন্সি ওনার হাতে রয়েছে। মোদিজিকে বলবো লোকটাকে কন্ট্রোল করুন। এদিন পাল্টা মমতাকে দিলীপের তোপ, ওনার ক্ষমতা তো আমরা জেনে গেছি। হাইওয়ে থেকে রেলওয়ে জ্যাম করে দাপিয়ে বেরিয়েছে দুষ্কৃতীর জেহিদেরা, অথচ একটা লাঠি চালাতে পারেননি। আবার অমিত শাহর দিকে আঙ্গুল তুলছেন। দিলীপ আরো বলেন, মুখ্যমন্ত্রী আগে নিজের দিকে তাকান। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য গোটা ভারতবাসী রয়েছে। বাংলার মানুষ আপনাকে দেখছে কিভাবে ঘর হারা হয়ে যাচ্ছি আমরা। বুধবার যোগী আদিত্যনাথকেও আক্রমণ শানান মমতা। যোগী সবচেয়ে বড় ভোগী বলেন মমতা। পাল্টা দিলীপ এদিন বলেন, অপশব্দ বলছেন, এটাই সর্বনাশের কারণ হবে। উত্তরপ্রদেশকে ঠান্ডা করে দিয়েছে যোগী। যোগীর পায়ের যোগ্য হতে পারবেন না মমতা, এত পাপ করেছেন। মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্যের সিট গঠন নিয়েও তোপ দিলীপের। সিট গঠনের কোনো রেজাল্ট আসে না বলে অভিযোগ বিজেপি নেতার। মানুষকে বোকা বানানোর জন্য ও সমস্যা চাপা দিতে সিট গঠন করা হয়েছে বলে কটাক্ষ দিলীপের। প্রাক্তন রাজ্য সভাপতি আরো বলেন, দুর্গাপুজো থেকে নববর্ষের অনুষ্ঠানে কোর্টের থেকে অনুমতি নিতে হচ্ছে। বাংলা সরকার সিদ্ধান্ত নিতে পারে না। ইমামদের সভায় কেন নিন্দার প্রস্তাব করলেন না মুখ্যমন্ত্রী? এদিকে মুর্শিদাবাদে হিংসার মাঝে ডায়মন্ড হারবারে শান্তি বজায় রাখা নিয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দিলীপের কটাক্ষ, ডায়মন্ড হারবারের পুলিশ সন্ত্রাসবাদীদের থেকেও খারাপ। ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়ি ঘর পুড়িয়ে শেষ করে দেয়। 4 বছর ধরে আমাদের ছেলেরা বাড়ি ঢুকতে পারছে না। উনি যদি ভাবেন গোটা বাংলা এরকম হবে তাহলে আমরাও চুপ থাকবো না। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও আদালতে ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআই এর মামলা সংক্রান্ত জামিন আবেদন খারিজ করে দেন বিচারক। এর ফলে দীর্ঘদিন ধরে চলা মামলায় পার্থকে আরও কিছুদিন হেফাজতেই কাটাতে হবে। এর আগে এই মামলায় রায় ঘোষণার জন্য 11 এপ্রিল দিন ধার্য ছিল, কিন্তু বিচারক না আসায় সেই দিন রায় স্থগিত থাকে এবং ঘোষণা করা হয় 17 এপ্রিল আদালত সিদ্ধান্ত জানাবে। সেই মতো আজ পার্থের জামিন আবেদন খারিজ করা হয়। গত 3 এপ্রিল শেষ হয় এই মামলা শুনানি। পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক শারীরিক সমস্যা রয়েছে এবং তাকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদও করা হয়নি। তিনি যুক্তি দেন, এই মামলায় অনেক অভিযুক্তই অল্প দিন হেফাজতে থাকার পর জামিন পেয়ে গেছেন, তাই কোনো শর্তে জামিন দেওয়া হোক পার্থকে। কিন্তু আদালত মানেনি সেই আবেদন। বিচারক স্পষ্ট জানান, এই মামলায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর চার্জশিটে উল্লেখ করা হয়েছে তার নেতৃত্বে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা ও বাস্তবায়ন
বাস্তবায়ন হয়েছিল। এমনকি তার তৎকালীন ওএসডি এর গোপন জবানবন্দিতেও উঠে এসেছে তার ভূমিকা। পার্থ চট্টোপাধ্যায়কে 2022 সালে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। 2023 সালের অক্টোবর মাসে সিবিআই তাকে প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেপ্তার করে। চার্জশিট অনুযায়ী মামলায় মোট 11 জন অভিযুক্ত। ইতিমধ্যে 8 জন জামিনে মুক্ত, কিন্তু পার্থের বিরুদ্ধে এখনো কড়া অবস্থান সিবিআই এর। ইডির মামলায় তিনি জামিন পেলেও সিবিআই এর মামলায় তা হলো না। সিবিআই আদালতে জানিয়েছিল তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। আদালত সেই যুক্তিকে গ্রহণ করেছে।